ভাবি বসে বসে শুধু চাই খাচ্ছ, এদিকে ঈদ চলে আসছে, আমি শপিং করতে যাব কবে বলো তো? হ্যাঁ তাই তো, আমিও তো সেই কথাই বলছি। কামাল, কবে যাবি তোরা শপিং করতে? ঈদ তো চলে আসলো, আমি আরো তোদের জন্য বসে আছি, শপিং এ যাচ্ছি না। বড় আপা, ভাবি। সামিয়া কান্না করছে, মনে হয় ব্যথা উঠেছে। আরে আপু ওদিকে কান দিও না তো, এগুলো সব হচ্ছে নাটক। ওর আদিক্ষে তো তুমি বুঝো না, এত দিনেও যদি না বুঝো আর কবে বুঝবা বলো তো? একদম ঠিক। কি বলছিস সব? একটা মানুষ ব্যথায় ওখানে কাতরাচ্ছে। শোন, একটা কাজ করি, আমি বরং দেখে আসি। কোথাও যেতে হবে না। কোথায় যাচ্ছ? এত মানবতা তোমাকে দেখাইতে হবে না, চুপচাপ এখানে বসে থাকো। কি বলছো তোমরা? আমার তো ওখানে যাওয়া উচিত, মানুষটা ওখানে ব্যথায় কাতরাচ্ছে। আমরা যদি ঠিক টাইমে না যাই, হয়তো বা ব্যথায় খারাপ কিছু হয়ে যেতে পারে। খারাপ কিছু হয় হোক, আমরা কেউ ওর কাছে যাব না। ওকে যে এই বাসায় থাকতে দিয়েছি এটাই ওর জন্য অনেক। নীলা কিন্তু একদম ঠিক বলেছে কামাল। এই যে নাহিদ বিদেশে বসে বলছে যে ও জেল খাটছে জেল খাটছে, আসলে জেল টেল কিছু না, এগুলি হচ্ছে ব্ল্যাকমেল। ব্ল্যাকমেল, তোদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য এসব কথা বলছে। দেখ, জেল টেলের কথা বলে টাকা পয়সা সব কিছু একদম ব্যাংকে রাখছে। তুই তো একটা বোকা ছেলে, ও যা বলছে তাই শুনতেছিস। আচ্ছা, কতদিন আর ভাইকে চালাবি? হ্যাঁ, একটু নিজের দিকে তাকা, নিজের চিন্তা কর। এইসব ইমোশনাল ব্ল্যাকমেলে পড়িস না। আরে তোরা যে ওদেরকে বাড়িতে থাকতে দিয়েছিস সেটাই তো বেশি। এগুলি বলে চিন্তা করতেছে যাতে তোদেরকে সংসারের খরচ টরচ যাতে না দিতে হয়, এই জন্যে। বোকা ছেলে, কিচ্ছু বুঝে না। কিন্তু এই সময় কি এরকম? এই সময় আর সেই সময়, যেই সময় হোক না কেন, তুমি কোথাও যাবে না। এখানে বসে থাকতে বলেছে, চুপচাপ বসে থাকো। আমার কথার উপরে একটি কথাও বলবা না। ভাবি, ভাবি এইদিকে একটু আসবেন। হ্যালো। কিরে বান্ধবী, কি খবর তোর? আমার অবস্থা বেশি একটা ভালো না। কি বলিস? তোর ভাবি, তোর ননাস তোকে দেখে না? আমি ওদেরকে ডাকছি, কেউ আমার কাছে আসতেছে না। আমার অনেক পেটে ব্যথা করতেছে। আচ্ছা, তোর হাজবেন্ডের কি অবস্থা? সে কিভাবে ফোন দিবে বল? সে তো বিনা দোষে ধরা খেয়ে জেলে। আমি তার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারতেছি না। ও তো বিনা দোষে জেলে, আমি ওর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি দেখতেছি কি করা যায়। তুই একটা ব্যবস্থা কর তাড়াতাড়ি, আমার না খুব ব্যথা করতেছে। আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি বিষয়টা কি করা যায়। তুই তো নিজের খেয়াল রাখিস। ঠিক আছে। বড় আপা, ভাবি, বড় আপা। ভাবি, আপনি যেত অসুস্থ, আমার একটা কল দিবেন না? আর আমি যদি আপনার কল না দিতাম তাহলে তো আমি জানতেই পারতাম না আপনি এত অসুস্থ। আমি তো অনেক দূরে থাকি না, আমি তো আপনার পাশের বাসায় থাকি। আসলে ভাই, আপনার ফোন নাম্বারটা আমার কাছে ছিল না, আর আমি যে কোনোভাবে ব্যবস্থা করব সেটাও করতে পারিনি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, বড় রকমের কোনো বিপদ হয় নাই। আমি সঠিক সময়ে ফোনটা দিয়েছিলাম আল্লাহর কাছে, তাই শুকরিয়া আদায় করতেছি। আচ্ছা ভাবি, আপনার বাসায় যত্ন নেওয়ার কেউ নাই? না ভাই, আমার যত্ন নেওয়ার মতো কেউ নেই। আমার যা ননদ কেউ আমার কাছে আসে না, কেউ আমার যত্ন নেয় না। আমি যদি ব্যথায় কান্না করতে থাকি তাও আমার কাছে আসে না। আজকে যদি আপনি আমার কাছে না থাকতেন, আমার যে কি একটা বড় বিপদ হয়ে যেত। আল্লাহ আমাকে বাঁচাইছে ভাই।
আরে ভাবি, আপনি কোনো চিন্তা করেন না, আপনার যখনই প্রয়োজন হইব তখনই আমার একটা ফোন দিবেন, এই বান্দা হাজির। আর শোনেন ভাবি, এই সময় কিন্তু মায়েদের অনেক যত্ন নিতে হয়। ডাক্তার যেভাবে ওষুধগুলা দিছে ঠিক মতো ওষুধগুলা খায়েন, ফল ফ্রুটসগুলোও খায়েন, আর যখন প্রয়োজন হইব আমার একটা ফোন দিয়ে দিবেন, আমি চলে আসুন ভাবি। চলেন আপনার বাসায় পৌঁছাই দিয়ে আসি। ঠিক আছে। চলেন ভাবি। আসসালামু আলাইকুম। এটা আমি কি দেখলাম? সি 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 সি। এই দিনও দেখতে হইল কিভাবে ছেলেটা সামিয়াকে ধরে বাসায় নিয়ে আসছে। উফ, আমি তো দেখার পরে আর নিতেই পারছি না। আমার কাছে মনে হচ্ছে যে আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। উফ, কি অসহ্য। আবার আমার না আগেই সন্দেহ হয়েছিল এই মেয়ের স্বভাব একদম ভালো না, নাহলে পরপুরুষের সাথে এভাবে ঢলঢলে করে আসতে পারে? তুমিই বলো। কত বড় সাহস! হ্যাঁ, আমার ভাইটা বিদেশে পড়ে আছে, ও রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে কষ্ট করে টাকা ইনকাম করছে, আর সেই টাকা দিয়ে ও রঙ্গলীলা করছে। কত বড় সাহস দেখছো? এই মেয়ের চরিত্র একদম ভালো না। আমাদের পাড়ায় বড় হয়েছে, আমি এই মেয়েকে দেখেছি, চিনি। এই মেয়ে যেখানেই ছেলে থাকতো সেখানেই এই মেয়েকে দেখা যেত। এই মেয়ে শুধু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতো, ঘরে তো একদমই থাকতো না এই মেয়ে। আল্লাহ, আমার ভাইটার কপালটা পুড়লো। ছি 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 ছি। আমার কি মনে হয় জানো নীলা, নাহিদ না আলাদা করে সামিয়াকে টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে ওই ছেলেটাকে দেয়, আর ওই ছেলেটা চলে। তোমার কথাই সত্যি। আবার টাকা চাইলেই বলে টাকা নাই, টাকা পাঠায় নাই, বেতন আটকে আছে, কত রকমের যে অজুহাত দেয় এই মেয়ে। আমি বুঝতেছি না নীলা, কামাল কেন ওকে এভাবে সহ্য করতেছে? হ্যাঁ, কেন এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেয় না? দুশ্চরিত্রা। তোমার ভাই তো আমার কোনো কথা বিশ্বাস করে না। আমি যেটা বলি সেটাই তার কাছে মিথ্যা হয়, নাহিদের বউ যেটা বলে সেটাই তার কাছে সত্য। আমার কোনো কথাই তোমার ভাই কানে নেয় না। আচ্ছা, এইভাবে করলে কি হবে? তুমি বলো। আমার ভাইটাই না আসলে ভালো না, অন্য মানুষের মেয়ের দোষ দিয়ে কি লাভ? হ্যাঁ, আমার ভাইটা যদি ভালো হতো না তাহলে আর বউর কথায় চলতো না, উঠতে বসতো না। আমার ভাইটা এত কষ্ট করে টাকা পয়সা দিচ্ছে, আর ও ছেলে, ছি 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 ছি, আমি আর এসব কথা মুখে আনতে পারছি না। আচ্ছা আপা, ডাক্তার দেখিয়ে ফেরার পথে কি কি নিয়ে আসছে? তা তো ওইভাবে ভালো করে দেখিনি, তবে মনে হচ্ছে যে ফলমূল আর একটা প্যাকেট। আমার কাছে মনে হয় কি প্যাকেটের মধ্যে বিরিয়ানি টিরানি কিছু হবে, আর এই ওষুধপত্র, ডাক্তারের ফাইলপত্র, এই আর কি। এই নীলা, এক কাজ করলে কেমন হয়? তুমি একটা কাজ করো, তুমি না আস্তে আস্তে সামিয়ার ঘরে যাবে, গিয়ে ফল মূল বিরিয়ানির প্যাকেট সব কিছু নিয়ে চলে আসবে। ওকে কিচ্ছু খেতে দেবো না, কারণ ও হচ্ছে এগুলি খেয়ে তারপর ওষুধ খাবে, আর কোনোভাবেই ওকে ওষুধ খাইতে দেওয়া যাবে না। ও খাবারও খেতে পারবে না, ওষুধও খেতে পারবে না, ঠিক না? কিন্তু আপা, আমি না কখনো চুরি করি নাই। চুরি করতে গিয়ে যদি ধরা খেয়ে যায় আমার না অনেক ভয় লাগছে। আরে কিসের ভয়? আমি তো আছি তোমার সাথে, আর আমার বিশ্বাস তুমি পারবে। যাও 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 যাও। এনেছো? থ্যাংক ইউ। কিভাবে আনলাম? ও টের পাইনি তো? আরে টের পাবে কিভাবে? ব্যথায় কাতরাচ্ছে, কাতরাতে কাতরাতে উপর হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ছে। ওকে ফাইন, ঠিক আছে, তুমি আমার জন্য দোয়া করেছো না, এর জন্য করেছি। এখন তাড়াতাড়ি আমরা দুজন খেয়ে ফেলি, ওরা দেখার আগে। চলো 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 চলো।
বলেছি না তুমি পারবা। এটাই হচ্ছে প্রমাণ করলা যে তুমি অনেক চালাক। চলো চলো, আগে তুমি খাও। সেই টেস্ট না, এই প্রথম না খেয়ে না আমি এত মজা পাইলাম। এরকম টেস্টটা আমি কখনো পাই নাই। আসলে কি জানো, চুরি করে খাওয়ার মধ্যে না আলাদা একটা মজা আছে, তাই না? ঠিকই বলছো, চুরি করে খাবারের মজাই আলাদা। তার উপরে এই খাবারের মজাটা মনে হচ্ছে অন্যরকম লাগতেছে, চুরি করে না এর জন্য। নীলা, তুমি যে খাবারটা নিয়ে আসলা ও আবার টের পাইনি তো? আরে টের পাবে কি করে, ব্যথায় কাতরাতে কাতরাতে উপর হয়ে শুয়ে ঘুমিয়ে গেছে। আমি ভালো করে দেখে শুনি তারপর টুক করে নিয়ে চলে এসেছি। বলেছিলাম না তুমি পারবে। তুমি আজকে প্রমাণ করে দিলা যে তুমি একটা চালাক মেয়ে। সোনার চান, এবার তুমি কি খেয়ে ওষুধ খাবে? খাবারও পাবে না, খেতেও পারবে না, আর ওষুধ খাওয়া বন্ধ। আর ওষুধ না খেতে পেরে ও দুর্বল হয়ে যাবে। আমরা তো এটাই চাই, তাই না? আমি আর খাবো না, তুমি খেয়ে ফেলো। খাওয়ার একটু খাও। উফ, চুরি করা খাবার যে এত মজা হয় আমি এই প্রথম দেখলাম। হায় রে, মানুষ এত নিষ্ঠুর হতে পারে। আল্লাহ, তুমি এদেরকে একটু মানবতা দাও। হে আল্লাহ, তুমি তো জানো আমি একজন এতিম মেয়ে। এই পৃথিবীতে আমার বাবা মা বলতে কেউ নেই। আমার স্বামী, সেও প্রবাসে। সে কোন অবস্থায় আছে আমি নিজেও জানি না। তার একমাত্র আমানত আমার এই সন্তান। আল্লাহ, তুমি আমার এই সন্তানটাকে সুস্থ রাখো। আল্লাহ, সুস্থ রাখো। আমিন। নাহিদ, তুই আমাদের কিছু না জানিয়ে হঠাৎ করে এভাবে চলে আসলি বিদেশ থেকে? জানাবার মতো সময় পাইনি, তাই জানাতে পারিনি। আচ্ছা, সামিয়া কোথায়? কোথায় আর থাকবে, ওর ঘরেই মনে হয় আছে। আচ্ছা, তোকে এরকম হতাশ দেখাচ্ছে কেন? আচ্ছা যাক, বাদ দি। তুই বিদেশ থেকে এসেছিস, আমাদের জন্য কি আনছিস? দি ব্যাগ, দি ব্যাগ। সামিয়া, সামিয়া, আমি চলে আসছি। আপনি আসছেন? আপনার আসতে কষ্ট হয়নি তো? না না, আমার কোনো কষ্ট হয়নি। তুমি ঠিক আছো তো? আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক ব্যথা করতেছে। মনে হচ্ছে আমি আর বাঁচবো না। কি বলছো তুমি? আমি চলে আসছি না, তোমার কিচ্ছু হবে না। ডাক্তার যে যে ওষুধ দিছে সব ঠিক মতো খেয়েছো তো? খাইছি, তারপর অনেক ব্যথা করতেছে। আমি এখন কি করব বুঝতে পারতেছি না। তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার আমি কিচ্ছু হতে দেব না, আমাদের সন্তানের আমি কিচ্ছু হতে দেব না। আচ্ছা, তুমি একটু রেস্ট করো, আমি ফ্রেশ হয়ে তোমার জন্য খাবার নিয়ে আসি। খাবার খেয়ে ওষুধ খাবা। ঠিক আছে। নিশ্চয়ই অনেক কিছু নিয়ে আসছি। নীলা, এই ব্যাগে তো কয়েকটা পুরনো শার্ট প্যান্ট ছাড়ার কিছুই নেই। তার মানে ওকে কিছুই নিয়ে আসেনি? আমি তো জানি বিদেশ থেকে আসার সময় মানুষ অনেক কিছু নিয়ে আসে, এ তো দেখি ভিখারির মতো চলে আসছে। তার মানে কি টাকা পয়সা কিচ্ছু নিয়ে আসেনি? আমারও তো তাই মনে হয়। টাকা পয়সা যদি নিয়ে আসতো তাহলে তো ব্যাগ ভর্তি কাপড় চোপড় জিনিসপত্র অনেক কিছু থাকতো। কিছুই যখন নাই, তার মানে টাকা পয়সা কিছুই নিয়ে আসেনি। যদি টাকা পয়সা কিছু নাই নিয়ে আসে, তাহলে বাসা ভাড়া, খাবার টাকা এগুলো দিবে কিভাবে? সেটাই তো, এখন কি হবে নীলা? কি আর হবে, যদি টাকা পয়সা দিতে না পারে
বাসা থেকে বের করে দিব। সংসার খরচ চালাতে অনেক টাকা লাগে, এটা আমি বুঝি। যদি টাকা নাই দিতে পারে তাহলে আমি আমার বাসা থেকে বের করে দিব। ঠিক, এটা একদম ঠিক হবে। ভাবি, আমাকে একটা প্লেটে কিছু ভাত আর তরকারি দেন তো, সামিয়া খেয়ে ওষুধ খাবে। আমি তো তোমাদের জন্য কোনো রান্না করিনি, আমি তো আমাদের 3 জনের জন্য খাবার রান্না করেছি। আমাদের জন্য রান্না করেন নি মানে? আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না ভাবি। না বোঝার তো কিছু নেই, তুমি তো আর বাচ্চা ছেলে না যে তুমি কিছু বুঝবে না। 2 মাস যাবত তুমি কোনো টাকা দাও না এই সংসারে। এই সংসারটা কিভাবে চলে সেটা একমাত্র আমি বুঝি, কারণ আমার স্বামীর ইনকামে এই সংসারটা চলে। তোমার তো কোনো মাথা ব্যথাই নাই, ফ্রিতে থাকছো, ফ্রিতে বউকে খাওয়াতে পারছো, এই নিয়ে তোমার টেনশন করার কি দরকার আছে বলো? তাই এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের জন্য আমার বাড়িতে কোনো রকম রান্না হবে না। তোমরা কোথায় খাবে সেটা তোমরাই ভালো জানো। ভাবি, আমি তো সব টাকাই দিয়েছি। আমি আপনাদের বাসা ভাড়ার টাকা, খাওয়ার টাকা, ওষুধের টাকা, ঈদের টাকা, কোরবানির টাকা, এমনকি আমার টাকা দিয়েই তো ভাইয়া ব্যবসা শুরু করলো। আমি 2 মাস যাবত শুধু টাকা দিতে পারিনি। আমি বিদেশে জেলে আটকা ছিলাম বিধায় আমি টাকাটা দিতে পারিনি। আর আপনারা আমার সাথে এমন আচরণ শুরু করে দিলেন। পুরনো কথা বলে কোনো লাভ নেই। তুমি এই যেই টাকা আমাদেরকে দিয়েছো সেটা তো তোমার ভাই ব্যবসার কাজে লাগিয়েছে, সেটা নিয়ে তুমি এখন আমাদের খোটা দিচ্ছ কেন? আর এটা তোমার দায়িত্ব ছিল তাই তুমি টাকা পাঠিয়েছো, ভাই ভাইকে দিবে না তাই বলে কি তোমার ভাই এখন তোমাকেও টানবে নাকি? তোমার সাথে সাথে তোমার বউকেও টানবে। 2 দিন পর তোমার বাচ্চা হবে, তোমরা 3 জন হবে, মানে তোমাদের পুরো 14 গোষ্ঠী কি আমরাই টানবো নাকি সারা জীবন? এত তাড়াতাড়ি আমার অবদান ভুলে গেলেন ভাবি। থাক ভাবি, তাতে কোনো সমস্যা নেই। ভাবি, আমাকে কয়টা ভাত দেন না, সামিয়াকে খাওয়াতে হবে। ওকে ভাত না খাওয়াতে পারলে ওষুধ খাওয়ানো যাবে না ভাবি। আচ্ছা তাই বুঝি, বউর জন্য খুব মায়া হচ্ছে। মায়া হওয়াটাই স্বাভাবিক, বউ বলে কথা। হ্যাঁ, তোমাকে আমি খাবার দিতে পারি, কিন্তু তার জন্য তোমাকে কিছু শর্ত দিব। যদি তুমি আমার শর্তগুলো পালন করতে পারো তাহলে তোমাকে আমি খাবার দিব, আর যদি শর্ত পালন না করতে পারো তাহলে তুমি তোমার বউকে নিয়ে এই বাড়ি থেকে বিদায় হও। শর্ত? কিসের শর্ত ভাবি? সিম্পল সিম্পল জিনিসগুলো না তোমার মাথায় আসলে ঢুকে না। ও যে সারা জীবন তো বাহানা দিয়ে গেছো। আচ্ছা যাই হোক, এত কথা বাড়িয়ে লাভ নেই, আমি তোমাকে সহজে বুঝিয়ে দিচ্ছি। আমার বাড়িতে যে বুয়া আছে তাকে তো মাসে মাসে আমার টাকা দিতে হয়, এক্সট্রা টাকা খরচ হয়। তো সেই টাকাটা যদি আমার বেঁচে যায় তাহলে তো আমারই উপকার, সংসারটা তো আমার। তুমি যদি এই বাড়ির সকল কাজকাম করো তাহলে আমি তোমাকে খাবার দিব। এখন তুমি যদি আমার শর্তে রাজি হও তাহলে তুমি খাবার পাবে, নয়তো আমি তোমাকে খাবার দিতে পারবো না। কি বলেন ভাবি? আমি এই বাসায় বুয়ার কাজ করব? আচ্ছা, তুমি কাজের বুয়ার কাজ করতে পারবে না? ঠিক আছে, তুমি তো ছেলে মানুষ, তুমি তো আর বুয়া না, তাহলে তোমার বউ করবে। আমার কাজ ঠিকঠাক মতো পাইলেই হলো, তুমি করো তোমার বউ করো, সেটা আমার দেখার বিষয় না। না না ভাবি, ও তো বিছানা থেকে উঠতেই পারছে না, কাজ কিভাবে করবে? সমস্যা নাই ভাবি, কি কি কাজ করতে হবে আপনি আমাকে বলুন, আমি করে দিব। হ্যাঁ, কাপড় ধোয়া, ঘর মোছা, রান্না বান্না করা, এগুলো সব তোমাকেই করতে হবে। আচ্ছা ভাবি, আমি আপনার সব কথা মানবো। আমাকে 1 প্লেট ভাত দেন ভাবি, সামিয়াকে খাওয়াতে হবে ভাবি। ঠিক আছে, আমি যা যা বলেছি সেই শর্তগুলো ঠিকমতো পালন করো। এখন তুমি তোমার রুমে যাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাবি। কবে যে এই আপদ আমার বাসা থেকে বিদায় হবে। একদম ঠিক আছে। যেমন কর্ম তেমন ফল। টাকা পয়সা দিবা না আর বসে বসে খাবা, এত সহজ না, কষ্ট করে খাও। শোন, কাপড়গুলো ভালো মতো ওয়াশ করবি। কোনো একটা কাপড় যদি নোংরা থাকে না, তোর খবর আছে, বলে দিও রে। কি হলো, হা করে তাকিয়ে আছিস কেন? কাপড়গুলো সুন্দর করে হাত দিয়ে কেচে তারপরে ধুবি। ওয়াশিং মেশিনে হাত দেওয়ার দুঃসাহসও করবি না। তারপর আয়রন করে জায়গা মতো রাখবি। হিতের যদি বিপরীত হয় না, খাবার দাবার সব বন্ধ। হে আল্লাহ, তুমি ছাড়া আর আমার কেউ আপন নেই। আমি খুব অসহায় আল্লাহ। স্বার্থের এই পৃথিবীতে আজকে আমার পরিবার বুঝিয়ে দিল কেউ কারো নাই। আল্লাহ, তোমার কাছে শুধু একটাই ফরিয়াদ জানাই, আমার পরিবারকে তুমি হেদায়েত দান করো। আমিন।
ভাইজান আমাকে 4-5 হাজার টাকা ধার দেন। স্বামীকে যদি ডাক্তারের কাছে না দিতে পারি, ওকে যদি চেক আপ না করাতে পারি, অনেক বড় সমস্যা হয়ে যাবে ভাইজান। তোমার এত সমস্যা দেখে তো আমাদের লাভ নেই। তোমার বউরে যে এতদিন বসে বসে খাইয়েছে, এটাই তো তোমার সৌভাগ্য। একটা সংসার চালাতে কত টাকা খরচ হয় তার প্রতি তোমার কোনো আইডিয়া আছে? যদি তুমি খরচ করতে সংসারের প্রতি, তাহলে তোমার আইডিয়া থাকতো। তোমার ভাই যে তোমার ঘরে বসে বসে তোমার টাকাটা নষ্ট করতেছে, সেটা কি তুমি এখনো বুঝতেছো না? সবই হচ্ছে তোমার ভাই আর তোমার ভাবির ধান্দা। ভাইজান ভাবি এগুলো কি বলছে? ঠিকই বলছে, তোর ভাবি যা বলছে একদম পারফেক্ট কথা বলছে। শোন, আজকের পর থেকে এই সংসারে তোর ভাবি যা বলবে সেভাবে হবে। এই সংসারে যেভাবে যা করা দরকার সেভাবে সে করবে। আর একটা কথা তোরে বলি, টাকার সাথে না এই ভাই বোনের কোনো সম্পর্ক হয় না। আরে টাকা তো টাকাই। ভাইজান সামান্য কিছু টাকার লেগা আপনার এত নিচে নামতে পারলেন, আমার লগে এত খারাপ ব্যবহার করতে পারলেন। শোন, খারাপ ভালো আমি কিচ্ছু বুঝি না। আমার এখানে দাঁড়া দাঁড়া শুধু শুধু জ্ঞান দিস না। আগে নিজের বকের টাকাগুলো পরিশোধ কর, তারপর দিকে যা। ভাইজান সাব্বিরের কাছে টাকা চাইছিলাম, ওর কাছে টাকা নাই। আপনার কাছে হাত পাতা ছাড়া আমার তো আর কোনো জায়গা নেই ভাইজান। তাই না? তুই কোথায় হাত পাতবি? একটা কাজ কর, আরে রাস্তায় যা, ভিক্ষা কর। আচ্ছা তোর সমস্যা কি বলতো? তুই কি চাস তোর জন্য আমার সংসারটা নষ্ট হোক? এই যে প্রত্যেক দিন তুই আমার কাছে এসে টাকা চাস, প্রত্যেক দিন টাকার জন্য আমার সামনে এসে ন্যাকামি করস, ঘ্যান ঘ্যান করস, আর তুই যাওয়ার পরে তোর ভাবি আমার সাথে অশান্তি করে। এখন তুই কি চাস? তোর জন্য আমার সংসার ভাঙ্গা আমি আমার সংসার রেখে এই বাড়ি থেকে চলে যাই, তোর ভাবি এই বাড়ি থেকে চলে যাক? তোমার ভাই কি করতেছে তুমি বুঝতে পারছো না? নিজের টাকাগুলো ব্যাংকে জমিয়ে রেখেছে নিজেদের ভবিষ্যতের জন্য। আমাদের তো ভবিষ্যৎ বলে কিছু নেই। তোমার টাকাটা কিভাবে নষ্ট করবে সেই ধান্দাই এরা পড়ে আছে। নিজের ভবিষ্যৎ নিয়ে যদি তোমার চিন্তা ভাবনা না থাকে, তাহলে না আমার আর তোমাকে কিচ্ছু বলার নেই। তোমার যা খুশি তুমি তাই করো, যত সব। হায় রে, টাকার কাছে রক্তের সম্পর্ক কোনো মূল্য নাই। বল। তুমি তো নিজ চোখে দেখতেছো ভাই আর ভাবে আমাকে দিয়ে কি কাজটাই না করাচ্ছে। আমাকে দিয়ে বাসার বুয়ার সকল কাজগুলো করাচ্ছে। তো ভুল কি বলেছে? যা বলেছে ঠিকই তো বলেছে। আজকে কতদিন ধরে তুই সংসারের কোনো খরচপাতি কিছু দিচ্ছিস না, তাহলে খাওয়াটা আসবে কোত্থেকে? হ্যাঁ, টাকা ছাড়া কে কাকে খাওয়ায়? তুমি এগুলো বলছো? হ্যাঁ বলছি। তোর দুলাভাই আমাকে ডিভোর্স দেওয়ার পর থেকে আমি এই বাড়িতেই থাকছি। ওরা আমার দেখাশোনা করছে, আমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সবকিছু করছে। তো আমি ওদের কথা শুনবো না তো কি তোর কথা শুনবো? হ্যাঁ, আর তুই যে এত বউ বউ করছিস, তোর বউ যে তোর আর নেই সেটা কি তুই জানিস? তুমি কি বলছো এগুলো? যা বলছি সত্যই বলছি। থাকিস তো বিদেশে, দেশে কি হয় না হয় তুই কি খবর রাখিস? হ্যাঁ, এসব কুকর্ম তো দেখতে হয় আমাদের। তোর বউ, ওই যে তোর কি যেন একটা বন্ধু, নাম যেন কি, সাব্বির নাকি কি যেন, ওই ছেলের সাথে ওর একটা সম্পর্ক আছে। ছি 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 ছি, কি রকম জড়াজড়ি ঢলাঢলি, আমার বলতেও লজ্জা লাগছে। আপু তুমি এগুলো কি বলছো? তোমার মাথাটা তা ঠিক আছে? সাব্বির আমার ছোটবেলার বন্ধু, ওকে আমি ভালো করে চিনি আর জানি। আর আমার বউ আমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের দিকে তাকাই না। আহা হা হা, তার মানে তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, আমার এই দু চোখ দিয়ে আমি যা দেখেছি সব মিথ্যা, ভুল? হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি? কি দেখেছো তুমি? কি দেখেছি শুনবি? হ্যাঁ, সেদিন সাব্বির এসে তোর বউকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার দেখিয়ে দুজনে জোরাজুরি করতে করতে বাসার ভিতরে এসেছে, সাথে ফল মূল, বিরিয়ানি, আরো কত কিছু। শুনতে এখানেই ক্ষান্ত হয়নি, সারাটা দিন তোর বউ ফোন নিয়ে ওই সাব্বিরের সাথে ফুসুর 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 করতেই থাকে। এগুলি কি? আপু আমার বউটা অসুস্থ, তোমরা তো কেউ ডাক্তারের কাছে নিয়ে যাও না। সাব্বির এসে আমার বউটাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর আমার বউ জড়াজড়ি ধরাধরি, ও ওটা তো তোমাদের কাছে জড়াজড়ি ধরাধরি। ওটা কেন করেছে জানো? কারণ আমার বউ ব্যথার কারণে হাঁটতে পারছিল না, তাই সাব্বির ওকে ধরে বাসা দিয়ে গেছে। আহারে নাহিদ, তুই সে বোকাই রয়ে গেলি। হ্যাঁ, তোকে যা বুঝিয়েছে তুই তাই বুঝলি। আমি নিশ্চিত ওই সাব্বিরের সাথে তোর বউর কোনো সম্পর্ক আছে। আর শুধু সম্পর্কই না, কিভাবে যে বলবো, বলতেও আমার লজ্জা লাগছে। আমার কি মনে হয় জানিস, তোর বউর যে পেটে বাচ্চাটা, এটা তোর বাচ্চা ছিল না। মুখ সামলে কথা বলো আপু।
আমার বউকে নিয়ে আর একটা আজে বাজে কথা বলবা না। তুমি যেমন নোংরা, তোমার চিন্তা ভাবনাগুলোও নোংরা। আহা হা হা হা, বোর জন্য কত ভালোবাসা, কত দরদ, একদম উতলে উঠছে। যেদিন ওই সাব্বিরের হাত ধরে তোকে লাথি মেরে ফেলে রেখে যাবে না, সেদিন বুঝবি। আর তুই কি, তুই তো হচ্ছিস বোর গোলাম। বউ যা বলে বোর কথা মতো উঠিস বসিস, তাই না? আমার বউটা মরতে বসেছে, তুমি এগুলো কি শুরু করলে আমার সাথে? টাকার লোভে তোমরা একটা অমানুষ হয়ে গেছো আপু। আমি লোভী, অমানুষ তো? হ্যাঁ, তোর বউ যে আমাকে সহ্য করতে পারে না এটা আমি ভালো করেই জানি। কামাল আর কামালের বউ আছে বলে এই বাড়িতে আমি এখন পর্যন্ত টিকে আছি। যদি তা না হতো তাহলে তোর বউ কবে আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিত। আর শোন, কামালের বউ নীলা এ বাড়ির বড় বউ। নীলা যা বলবে তাই হবে। নীলার কথা ছাড়া আর কোনো কথা চলবে না এই বাড়িতে, মনে যেন থাকে। কি বলছো আপু এগুলো তুমি? যা বলছি ভালো বলছি, এখন আমার চোখের সামনে থেকে তুই যা যা। আসছে যত সব, টাকা দেওয়ার মুরদ নেই। আচ্ছা, তোমার শরীরটা এখন কেমন? আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখি কিছু টাকা ম্যানেজ করতে পারি কিনা। ডাক্তারটা দেখালে ভালোই হতো। এর আগে ডাক্তার বলেছিল ওষুধ খাওয়ার পর যদি চেক আপ করি বাবুর অবস্থা কেমন আছে সেটা জানা যাবে। আজকে আমার নিজের কাছে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। সামান্য কিছু টাকার জন্য আমার স্ত্রীটাকে ডাক্তার দেখাতে পারছি না। আচ্ছা, আমাদের বাবুটা ঠিক আছে তো? আপনি এভাবে ভেঙে পড়বেন না। আল্লাহ আমাদের কপালে যা লিখে রাখছে তাই হবে। আর আপনি তো বাড়ির কোনো কাজকর্ম করতে পারেন না, আপনার এসব কাজকর্ম করতেও হবে না। দরকার পড়লে ওরা যদি ভাত না দেয় আমরা না খেয়ে থাকবো, তারপর আপনার এই বাড়ির কোনো কাজকর্ম করার দরকার নেই। আমি জানি আপনার অনেক কষ্ট হচ্ছে। ধুর, কি বলছে এসব? এগুলো আমার কাছে কিচ্ছু মনে হচ্ছে না। প্রবাসী এর থেকে কত বেশি কষ্ট করেছি, তার কাছে এগুলো তো কিছুই না। আমি তোমার জন্য সব কষ্ট করতে পারবো। না না, কালকে থেকে এই বাড়ির সব কাজকর্ম আমি একাই করব, আপনার আর কোনো কাজ করার দরকার নেই। তুমি কি পাগল হয়ে গেছো? এই অবস্থায় তুমি সংসারে সব কাজ করবা? কোনো সমস্যা নেই, আমি সব কাজ করতে পারবো। প্রবাসে তোমাদের জন্য সব মায়া ত্যাগ করে কত কষ্ট করছি, আর এগুলো তো আমার কাছে কিছুই না। সমস্যা নেই, আমি সব কিছু ম্যানেজ করে নিতে পারবো। জানি না আল্লাহ যে কোন পাপের শাস্তি আমাদেরকে দিচ্ছে, বুঝতে পারতেছি না আমি। আচ্ছা, তুমি তো সারা রাত ঘুমাও না, তুমি একটু এখন ঘুমাও। কি হলো, ব্যথা করছে? ব্যথা করতেছে। আচ্ছা, আমাদের বাবুটা কি ঠিক আছে তো? আল্লাহ ভালো জানে, ডাক্তারের কাছে না যাওয়া পর্যন্ত তো কোনো কিছু ভালো মতো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে। তুমি একটু রেস্ট করো, সারা রাত তোমার ঘুম হয়নি। বন্ধু, টাকার কোনো ব্যবস্থা করতে পারছোস? না রে বন্ধু, টাকার কোনো ব্যবস্থা করতে পারি নাই। আমার অফিসের বসের কাছেও টাকা চাইছিলাম, সেও টাকা দিতে পারবো না, তার নাকি ব্যবসার অবস্থা ভালো না। তো কি আর করা ক? সামিয়া দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, ব্যথা কমছেই না। কি যে করি কিছুই বুঝতে পারছি না। তোর বড় ভাইয়ের কাছে চায় দেখ, তার তো ব্যবসা ভালোই চলতেছে, সে চাইলেই তোরে টাকা দিতে পারে। চাইছিলাম কিন্তু দেয় নাই। জানিস বন্ধু, আমার শখের বাইকটা বিক্রি কইরা তার ব্যবসা করার জন্য টাকা দিছিলাম। আর আজকে আমার বউরে ডাক্তার দেখানোর জন্য কিছু টাকা ধার চাইছিলাম, সে টাকাটাও দেয় নাই। জানিস বন্ধু, আমি হইলাম আমার ভাইয়ের বাসায় কাজের মানুষ, তাদের জামা কাপড় ধরিয়ে দিতে হয়। আচ্ছা বন্ধু, রক্তে কি কোনো টান নাই? মানুষ এত নিষ্ঠুর হয় কেমনি? আরে রক্তের সম্পর্ক হলেই আপন হওয়া যায় না, আপন হয় মানুষের ভালোবাসায়, মায়ায়। এই দেখ, তুই এত বিপদে আছিস, ইচ্ছা করলে তোর ভাই পারে না তোর পাশে দাঁড়াইতে? তোর ভাইয়ের তো টাকা পয়সার অভাব নাই, তোর ভাই বিপদে আপদে অন্য মানুষকে সাহায্য করে, কিন্তু তোরে কেন সাহায্য করে না? তোর বাইরে তুই ভালো করে ক। বন্ধু, এইসব কথা বাদ দে।
আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না। আমি যে কি করবো কিছুই বুঝতেছি না। আচ্ছা, আমার পরিচিত একজন সুদের ব্যবসায়ী আছে, সে সুদে টাকা লাগায়, দেখি তার কাছে চাইয়া তোর লেগে কিছু টাকা সুদে আনন্দ যায় কিনা। হ বন্ধু, তাই কর। যত টাকা সুদ লাগে আমি দেবো, তুই শুধু আমার টাকার ব্যবস্থা করে দে। সুদের টাকা নিয়ে অত ভালো না বন্ধু, তাহলে একটা কাজ কর, তুই তোর বড় ভাইরে একান্তে ডাইকে নিয়ে আয়। তোর ভাবির ডরে আমার মনে হয় তোর ভাই তোর সাথে ঠিক মতো কথা কয় না। তুই তোর ভাইরে একান্তে বাইরে ডাক দিয়ে নিয়ে আয় না, বুঝা, আমার মনে হয় তোর ভাই বুঝবো। ঠিক আছে বন্ধু, তাইলে আমি বড় ভাই লাগে কথা কই। হ্যাঁ, তুই তাই কর, আমার মনে হয় এটাই ভালো হবে। ঠিক আছে। ঠিক আছে। কিরে, আমার ডাকছিস কেন? ভাইজান, ভাবির সামনে কিছু বলার সাহস পাই নাই, তাই আপনার এখানে ডাকছি। ঠিক আছে, ডাকছিস ভালো কথা। এখন কি কবি ক? ভাইজান, আমি না অনেক কষ্টে আছি। কে জানতো আমার এই অবস্থা হইব। খুব আশা করি তো বিদেশ গেছিলাম, অনেক টাকা কামামো, আপনাকে নিয়ে ধুমধাম করে চলবো, কিন্তু আজকে যে আমার এই অবস্থা সেটা আমি কোনোভাবেই বুঝতে পারি নাই ভাই। আমি অনেক বিপদের মধ্যে আছি ভাই। এই, আমি কি তোর ন্যাকামি শোনার জন্য এখানে আসছি? হ্যাঁ, আর তুই এরকম ন্যাকামি করবি আমার সামনে, সেজন্য তুই আমার এখানে ডাকছস? ভাইজান, দুনিয়ার কেউ না বুঝুক, আপনি তো বুঝবেন। হাজার হইলো আপনি আমার বড় ভাই, এই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে, আমি আপনার কাছে তো আবদার করতেই পারি। ভাইজান, আমার বোর্ডের না অনেক খারাপ অবস্থা, আমার একটু সাহায্য করেন না ভাই। এই, তোর আমি একদিন কইছি কোনো সময় বিপদে বলে টাকা পয়সার জন্য আমার কাছে আসবি না। তুই একটা কাজ কর না, এই যে তুই বিপদে পড়ছস, আরে রাস্তায় বের হওয়া, হাত পাত মানুষের কাছে ভিক্ষা নে। শোন, ভিক্ষা নেওয়ার মধ্যে কিন্তু লজ্জার কিছু নাই। ভালো মতো টাকা পয়সা পাবি, কোনো পুঁজি লাগবে না, কোনো কিছু লাগবে না, তোর বিপদ সমাধান হয়ে যাবে। সমস্যা কি? ভাইজান, এসব কি কইতেছেন আপনি? এই, তোর আমি কি বলবো? হ্যাঁ, এর থেকে ভালো বুদ্ধি আমি কেন, এই পৃথিবীর কেউ দিবে না। তুই একটা কাজ কর না, আমি যে তোর বুদ্ধিটা দিচ্ছি সেটা করতে থাক। আর শোন, আমি কিন্তু তোদের জন্য না জাকাতের ফাউন্ডেশন খুলে বসি নাই, যে যখন আসবি ভাই কিছু টাকা লাগবে, ভাই কিছু সাহায্য লাগবে, আমি একদম সবকিছু দিয়ে দিমু। যত সব আপনার কি হয়েছে? আপনি এভাবে কান্না করতেছেন কেন? কি হয়েছে আপনার, বলেন। আমাদের সব শেষ হয়ে গেছে। সবকিছু শেষ মানে? আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার আমাকে বলছে আমাদের সন্তানটা আর বেঁচে নেই। বিশ্বাস করি না। তুমি শান্ত হও, আল্লাহ হয়তো আমাদের কোনো পরীক্ষা নিচ্ছে। তুমি একটু শান্ত হও, তুমি যে ঠিক আছো এটাই অনেক, তুমি পাগলামি করো না। শেষ পর্যন্ত আল্লাহ আমার বাচ্চাটাকে উঠে নিল। সামিয়া, শোনো, খুব তাড়াতাড়ি আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, না হয় অনেক বড় কোনো বিপদ হয়ে যেতে পারে। তুমি শান্ত হও সামিয়া। এখানে বসে পায়ের উপর পা তুলে তুমি আরামে এসে চা খাচ্ছ। তোমার ভাই আসলো অনেকদিন হলো, টাকা পয়সা দেওয়ার কি কোনো ব্যবস্থা করলো নাকি? আমিও তো তাই দেখছি। আচ্ছা, একটা কাজ করো, আর কিছুদিন অপেক্ষা করো, তারপরে দেখি কি করে। দেখো, আমি আর কোনো অপেক্ষা করতে পারবো না। আমি অনেক ওদেরকে টলারেট করছি, আর টলারেট করতে পারতেছি না। আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি, আমি নিতে পারতেছি না এদেরকে। কামাল, নীলা তো ঠিকই বলেছে, এইভাবে বসে বসে খেলে তো একদিন সব শেষ হয়ে যাবে। কতদিন ধরে কোনো টাকা পয়সা কিচ্ছু দিচ্ছে না। এইসব কি বলছো? বসে বসে খাচ্ছে মানে? ও তো বাড়ির সমস্ত কাজকর্ম করতেছে, তাই না? দেখো, এইটুকু কাজ কাম না আমরা নিজেরাই করতে পারি। ওদেরকে দেখানোর জন্য এই কাজের সহযোগিতা আমার কোনো প্রয়োজন নেই। তুমি ওদের বাসা থেকে বের হয়ে যেতে বলো, না হলে কিন্তু আমি এই বাসা থেকে চলে যাব। আমি আর এই বাসায় এক সেকেন্ডও থাকতে চাই না। এই বাসায় হয় ওরা থাকবে, নয় আমি থাকবো। এখন তুমি ডিসাইড করো তুমি কি করবা।
তুমি এত অস্থির হচ্ছ কেন? একটা মানুষকে তো চাইলেই বাসা থেকে বের করে দেওয়া যায় না, তাই না? কিছুটা দিন সময় দাও, তারপরে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আমরা একটা সিদ্ধান্ত নেব। অনেক ঠান্ডা মাথায় চিন্তা করছি, আমি আর চিন্তা করতে পারতেছি না। তুমি কি চাও আমি পাবনা গিয়ে এখন হসপিটালে ট্রিটমেন্ট নেওয়া শুরু করি? যদি এটা চাও তাহলে এটাই হবে, আমি পাবনা গিয়ে ট্রিটমেন্ট করাই, তুমি তোমার ওই ছোট ভাই আর ভাবিকে নিয়ে এখানেই থাকো। উফ, এই মেয়ে তো সারাটা দিন বাবা গো মাগো বলে চিল্লা চিল্লি চিৎকার চেঁচামেচি ছাড়া আর কিছু করছে না। কামাল, আমি আর নীলা না এই চিৎকার চেঁচামেচি নিতে পারছি না। তুই তাড়াতাড়ি ওদেরকে এই বাড়ি থেকে বের কর, আর যদি তা না করিস না তুই ওদেরকে নিয়ে থাকবি, আমি আর নীলা এই বাড়ি থেকে বের হয়ে যাবো, এই বলে দিচ্ছি। আর শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো, ওরা বের হওয়ার আগে টাকা পয়সা যা খরচ হয়েছে সব পই পই করে হিসাব করে দিয়ে যেতে বলবা, একটা টাকা যেন বাকি না থাকে। ভাইয়া আমি পরে দিয়ে যাব, আমি বিকাশ করে পাঠাবো, আমাকে কিছুটা দিন সময় দাও। এই সব কথা যদি তুমি গলে যাও না তাহলে কিন্তু খুব খারাপ হবে, বলে দিলাম। কি রে কামাল, চুপ করে আসছিস কেন? কিছু বল। ভাবছি, আসলে তোমরা দুজনে এতক্ষণ যা বলছো ঠিকই বলছো, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। ঠিকই তো, আমি বুঝতেছি না এত ভাবার কি আছে। হ্যাঁ, আরে তুই কি বোকা কামাল? এই ছেলেটা বসে বসে তোর অন্ন ধ্বংস করছে আর নিজের আখের গোছাচ্ছে, তুই কেন বুঝছিস না? তুই কি বোকা? যা তাড়াতাড়ি ওদেরকে বের করার ব্যবস্থা কর, এক্ষুনি যা। ঠিক আছে, আমি এক্ষুনি যাব, এক্ষুনি গিয়ে ওদের সাথে কথা বলবো, ওদেরকে বলবো এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে। আর যদি বাড়ি থেকে না যায় না, সোজা গিয়ে দুটারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। নাহিদ, তুই কি শুরু করছিস? আরে কতদিন হয়ে গেছে আমার টাকা পয়সাগুলো দিচ্ছিস না? আজকের মধ্যে টাকা দিবি, নয় তুই বাড়ি থেকে চলে যাবি। কি বলছেন ভাইজান? বাসা থেকে বেরিয়ে যাব মানে? কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। ও আচ্ছা, তুই কোথায় যাবি সেটা আমার বলে দিতে হবে? একটা কাজ কর না, জাহান্নামে যা। আরে দরকার হলে জাহান্নামে চৌরাস্তা যা, কিন্তু শোন, আমি তোর কাছে যতগুলো টাকা পাই সব টাকাগুলো পরিশোধ করে দিয়ে তারপর আমার বাড়ি থেকে যাবি। ভাইজান, আপনি একটু শান্ত হন, আমার কথাটা একটু শুনুন। সামিয়াকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার চেক আপ করে দেখে পেটের বাচ্চাটা অনেক আগেই নষ্ট হয়ে গেছে, তাই সামিয়া এতদিন এত অসুস্থ ছিল। দেখ, তোর বাচ্চা নষ্ট হয়েছে না কি নষ্ট হয়েছে সেটা আমার জানা দরকার নাই, আমি তোদের দুজনের কারো মুখ দেখতে চাই না। শোন, ভালোই ভালো আমার টাকাগুলো পরিশোধ করে সুন্দর মতোই বাড়ি থেকে চলে যাবি। ভাইজান, আপনি সব কি বলছেন? আমরা এই বাসা ছেড়ে কোথায় যাব? তাছাড়া আপনারা ছাড়া তো এই পৃথিবীতে আমাদের আর কেউ নেই। আহা হা হা, কি ঢং! হ্যাঁ, আপন বলে কেউ নাই, এত আপন টাপন দেখাতে হবে না। এই কামাল না তোমাদের আর খাওয়াতে পারবে না, তো বসায় বসায় খাওয়ার মতো কামালের এত টাকা পয়সা বেশি হয়নি। ঠিক আছে আপা, তোমাদের আর খাওয়াতে হবে না। ভাইজান, আমার আর 2-3টা দিন সময় দেন ভাইজান, আমি আপনার বাসা ছেড়ে চলে যাব, আর কখনো আসবো না। ঠিক আছে, 3 দিন তো নাকি? 3 দিনের জায়গায় কোনো কারণে যেন 4 দিন না হয়। আর হ্যাঁ, যাওয়ার সময় কিন্তু অবশ্যই আমার সাথে ভালো মতো হিসাবটা করে যাবি। আমি কিন্তু খাতায় সব হিসাব সুন্দর করে লিখে রাখছি, মানে তোর কাছে আমি কত টাকা পাবো, তুই আমাকে কত টাকা পরিশোধ করবি। কিন্তু হ্যাঁ, ভুলেও না আমার একটা টাকা মেরে খাওয়ার চিন্তা করবি না। ঠিক আছে ভাইজান, আমার টাকাটা আমি পাইলে আপনার সব টাকা পরিশোধ করে যাব, চিন্তা করেন না ভাইজান। আমি বেঁচে থাকতে আপনার একটা টাকাও আমি মেরে খাবো না। ঠিক আছে, এই কথাটা যেন মাথায় থাকে, 3 দিন মানে 3 দিন। চলো, কথাটা যেন মনে থাকে, 3 দিন মানে 3 দিন। রক্তের মানুষগুলো টাকার চোটে এভাবে বদলে যায়। তোমরা যাই বলো, কালকে রাতে ওদের সাথে যে অন্যায়টা আমরা করছি এটা রীতিমতো খুবই খারাপ করছি। আমাদের এই কাজটা করা ঠিক হয়নি। খারাপ কি করছো? যা করছো একদম ঠিক করছো, এইটা আরো আগে করা উচিত ছিল।
নীলা, আমি বুঝলাম না, আচ্ছা কামালের ওদের প্রতি এত ভালোবাসা আসে থেকে? হ্যাঁ দেখো আপু, ও কিন্তু আমার রক্তের ভাই, আর রক্তের ভাই হয়ে ভাইয়ের সাথে যে অন্যায়টা আমি করছি, বিশেষ করে তোমাদের দুজনের কথা শুনে, আমি ওদের সাথে যে খারাপ ব্যবহার করছি, অন্যায় করছি, অত্যাচার করছি, আমার নিজের কাছে খুব কষ্ট লাগতেছে। তাই আমার মনে হয় যে ওদের কাছে যাওয়া উচিত, ওদের কাছে গিয়ে আমাদের সকলের ক্ষমা চাওয়া উচিত। ওদের সাথে যা করেছি কম করা হয়েছে। ভাই কিসে? ভাইজান, এই নেন দলিল। দলিল? কিসের দলিল? আমার ভাগের যত সয় সম্পত্তি আছে সব দলিল করে আপনার নামে লিখে দিয়ে আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছে মানে? কোথায় চলে যাচ্ছিস? দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব, কারণ এ বাড়িতে তো আমার আপন বলতে কেউ নেই। যাদেরকে আপন ভাবতাম আসলে তারাও তো আপন না। বাবা মা মারা যাওয়ার পর থেকে তোমাদেরকে আমি আপন ভাবতাম, কিন্তু এখন তো তোমরাও আমার আপন না। তাই আমি আর আমার স্ত্রী দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব। তুই কোথাও যাবি না। আরে তোর আপন নাই কে বললো? আমি তোর ভাই না? আমি তো তোর আপন রক্তের বড় ভাই। তুই আমার কাছে থাকবি, তুই আমাদের ছেড়ে কোথাও যাবি না। যারা সামান্য কিছু টাকার জন্য আমার পতি বইয়ের উপর অত্যাচার করেছে, খেতে দেয়নি, ওষুধ দেয়নি, তাদেরকে আপন বলছেন ভাইজান? আর রক্ত দিয়ে কি সম্পর্ক হয় ভাইজান? আপন কিসে হয়? মায়ায়, ভালোবাসায়। আমি 2টা মাস কেন টাকা দিতে পারিনি জানেন ভাইজান? কারণ আমি 2টা মাস ওখানে জেলে আটকা ছিলাম, দিনের পর দিন না খেয়ে জেলখানায় কাটিয়েছি। ওই ভাইজান একটাবার তো আমার খোঁজ খবর নিলেন না। কিন্তু আমি সবসময় চিন্তা করতাম আমার পরিবার কেমন আছে, আমার ভাইজান কেমন আছে। আমি যখন টাকা দিতে পারতাম তখন আমি খুব ভালো ছিলাম। আমি যখন টাকা দেওয়া বন্ধ করে দিলাম তখন আমার বইয়ের উপর অত্যাচার, আমার উপর অত্যাচার। ভাইজান, রক্ত দিয়ে কখনো সম্পর্ক হয় না ভাইজান। সম্পর্ক কিসে হয় জানেন ভাইজান? মায়া, ভালোবাসা, যেটা আপনাদের কখনোই ছিল না। আর আজকে আমাকে থেকে যেতে বলছেন কারণ আজকে আমি দলিল দিয়েছি বলে, তাই না ভাইজান? আপনারা থাকেন, আপনাদের থেকে বাইরের মানুষ অনেক ভালো, তারা ভালোবাসা বুঝে, তারা মায়া বুঝে। আজকে 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো আমি ওকে নিয়ে। আপনাদের এখানে কখনো আসবো না। ভালো থাকবেন ভাই। নাহিদ, তুই কোথাও যাস না ভাই। বিশ্বাস কর, আমরা যা করছি সত্যি খুব অন্যায় করছি। তুই যা বলছিস একটা কথা মিথ্যা বলস নাই। শুধু তোর সাথে না, তোর বউর সাথে আমরা সবাই মিলে যে অন্যায়টা করছি, জানি কোনোদিন আমাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। কিন্তু তারপরও তোর কাছে আমি বড় ভাই হয়ে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। তুই আমাদের সবাইকে ক্ষমা করে দে, আর তুই আমাদের বাড়িতে থাকবি। এটা তো তোর বাড়ি, আমরা সবাই মিলে খুব ভালো থাকবো, একসাথে থাকবো। তোর কোথাও যেতে হবে না। সামিয়া, আমরা তখন যদি তোমার বিপদে তোমার পাশে দাঁড়াতাম তাহলে তোমার বাচ্চাটা নষ্ট হইতো না। আজকে আমাদের কুলজোরে একটা সন্তান থাকতো, এ ঘর আলোকিত করে থাকতো। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি না তুমি ক্ষমা করতে পারবে কি না, তবুও বলছি তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও আমাকে। আর যদি তোমার বোন অন্যায় করতো তুমি কি তাকে ক্ষমা করতে না? আমাকে নিজের বোন ভেবে ক্ষমা করে দাও। তোমাদের কারো কোনো দোষ নেই। দোষ যদি কেউ করে থাকে তাহলে করেছি আমি, অন্যায় করেছি আমি। কি করব বলো তো? নিজের স্বামীর সংসারটা ঠিক মতো করতে পারলাম না নিজের এই স্বভাবের কারণে। নারী হয়ে মাতৃত্বের স্বাদ নিতে পারিনি। আমার শ্বশুরবাড়িতে যখন শুনলো যে আমি বাচ্চা ধারণ করতে পারবো না, তোমরা জানো না কি পরিমাণ অত্যাচার আমার উপরে তারা করেছে। স্বামীর সংসার সব কিছু ছেড়ে তোমাদের কাছে এসে আমাকে উঠতে হয়েছে। জানো, একজন নারী যখন মা হতে পারে না, তার যে কি কষ্ট, কি যন্ত্রণা, সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। যখন আমি আমার ভাইয়ের বাড়িতে এসে দেখলাম আমার 2 ভাই এত সুখে আছে, শান্তিতে আছে, আমি না সেটা সহ্যই করতে পারলাম না।
দেখো কেমন বোন আমি, দুই ভাইয়ের মধ্যে কিভাবে সমস্যার সৃষ্টি করা যায়, কিভাবে তাদের সংসার ভাঙা যায়, সেটা নিয়ে আমি উঠে পড়ে লেগেছি। একটা নারী বাচ্চা পেটে করে আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াবে, আমি কোনোভাবেই সেটা সহ্য করতে পারিনি। আমি দিনের পর দিন চেষ্টা করেছি কিভাবে ওর বাচ্চাটা নষ্ট করা যায়। আমার মতো পাপী অপরাধীর কোনো ক্ষমা নেই। দয়া করে তোমরা কেউ আমাকে ক্ষমা করো না, আমার কোনো ক্ষমা হতে পারে না। নাহিদ, কামাল, তোরা কেন একজন আরেকজনকে ছেড়ে চলে যাবি? অপরাধ করেছে আমি, বিশ্বাস করো, আমি দিনের পর দিন কামালের বউকে আমার সাথে রেখে কামালের বউকে দিয়ে এসব করিয়েছি। ওর কোনো দোষ নেই। পাপ যদি করে থাকি সব করেছে আমি জানি। আমার কোনো ক্ষমা হতে পারে না। সামিয়া, তুমি আমাকে ক্ষমা করো না। আমি যদি চাইতাম তাহলে আজকে তোমার এই বাচ্চাটা নষ্ট হতো না। ও সুস্থ সবল ভাবে এই পৃথিবীতে আসতো। তোরা কেউ ওই বাড়িতে থেকে যাবি না। তোরা কেন যাবি? এই যে দেখ, বরঞ্চ আমি তোদের এই ফ্যামিলিতে একটা বাড়তি বোঝা হয়ে পড়ে আছি। যদি যেতে হয় তাহলে আমি যাব, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি চাই তোরা ভালো থাক, সুখে থাক। আর আমি জানি আমার মতো একটা আবর্জনা এখান থেকে চলে গেলে তোরা দুই ভাই মিলে সুখে শান্তিতে সংসার করতে পারবি। তোরা ভালো থাকিস, সুখে থাকিস। তোদের জন্য অনেক দোয়া রইল, অনেক। আসি রে ভাই। দাঁড়ান, আপনি কোথায় যাবেন আপা? আপনি কোথাও যেতে পারবেন না। মানছি আপনি ভুল করে ফেলছেন, কিন্তু এই ভুলটা যদি আর আগে বুঝতেন না, তাহলে আজ আমি আমার স্বামীর আমানতটাকে রক্ষা করতে পারতাম। আমার নবজাতক সন্তানটা এই পৃথিবীর আলো দেখতে পারতো, এই সংসারের প্রদীপ হয়ে থাকতে পারতো। কিন্তু আপনারা কি করেছিলেন? আমার প্রতি অযত্ন, অত্যাচার করেছিলেন। আমি এসব কোনো কিছু মনে রাখিনি আপা। আমি সব স্বীকার করে আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি। সবকিছুর মূলে কি জানেন আপা? মানুষের না একটা ছোট ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়ে যায়, কিন্তু এটা সবার শেষে গিয়ে বুঝতে পারে। তাছাড়া আপনি কোথায় যাবেন আপা? আপনি কোথাও যেতে পারবেন না। আপনি যদি এই বাড়ি ছেড়ে চলে যান তাহলে আমাদের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। যদি থাকতে হয় তাহলে আমরা সবাই মিলেমিশে এই বাড়িতে থাকবো, নয়তোবা থাকতে চাই না। আপা, দয়া করে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন না। আমরা সবাই একসাথে এই বাড়িতে থাকতে চাই। নাহিদ, তুই কোথাও যাবি না। শুনলি তো সবাই কি বললো? আর এটা তোর বাড়ি, তোর নিজের বাড়ি ছেড়ে তুই কোথায় যাবি বল? আর তাছাড়া যেই বাড়িতে পরিবারের লোকজন থাকে না, ভাই থাকে না, বোন থাকে না, সেই বাড়িতে আমরা কিভাবে থাকবো? আমি তো তোর বড় ভাই, আমারও তো সারা জীবনের একটা স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল আমার ভাই বোন সবাইকে নিয়ে আমি একসাথে থাকবো। কিন্তু হুট করে বড় ধরনের একটা ঝামেলা হয়ে গেল, একটা ভুল বুঝাবুঝি হয়ে গেল। আর এর কারণে তুই যদি এই বাড়ি থেকে চলে যাস, তুই কি মনে করছিস আমি এই বাড়িতে থাকতে পারবো? আমি থাকতে পারবো না। তাই আমি তোকে আবারও হাত জোর করে অনুরোধ করতেছি, তুই আমার বোনকে মাফ করে দে, আমাদের সবাইকে মাফ করে দিয়ে সামিয়াকে নিয়ে এই বাড়িতে থেকে যাবি। আমরা সবাই মিলে নতুন করে এই সংসারটাকে সাজাবো। দেখবি এই সংসারে আর কোনো রকম ঝামেলা হবে না, কোনো অশান্তি হবে না। আমরা সবাই মিলে এই সংসারে অনেক আনন্দ করব। আর তাছাড়া কয়দিন পরে ঈদ, এই সময় যদি তোরা এক জায়গায় ঈদ করিস, আমরা আলাদা ঈদ করি, তাহলে তো সেই ঈদটা পরিপূর্ণ হবে না ভাই। তাই আমি তোকে বলি কি, তোর মনের যত কষ্ট, রাগ, অভিমান সব কিছু ভুলে গিয়ে আমাদের সবাইকে ক্ষমা করে দিয়ে আমাদের সাথে থেকে যা প্লিজ। কেউ কোথাও যাব না, আমরা সবাই একসাথে থাকবো একই ছাদের নিচে। আর সামনে ঈদ,
আমরা সবাই একসাথে ঈদ করব। তাহলে আমরা বিকেলে সবাই মার্কেটে যাই। আমার আজকে খুব গর্ব হচ্ছে জানিস, যে আমার তোদের মতো দুইটা লক্ষ্মী ভাই আছে, এমন দুইটা লক্ষ্মী ভাইয়ের বোন আমি। ঠিক আছে, আমি কোথাও যাব না, আমি তোদের কাছেই থাকবো। আর কদিন পরেই তো ঈদ, আমরা সবাই একসাথে ঈদ করব, আর আজকে সবাই একসাথে শপিং এ যাব।